হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক 20-22 মামলার অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা। ইতিমধ্যে অর্ডার কপি প্রকাশিত হয়েছে। সেই অর্ডার কপিতে কি কি উল্লেখ করলেন, কি কি অর্ডার দিলেন মাননীয় বিচারপতি এএস বোপান্না, ডিএলএড 20-22 ক্যান্ডিডেটদের জন্য কি কি সুখবর রয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান অবস্থানটা কি, পর্ষদ কি এদের চাকরি দেবে, এই মামলার পরবর্তী শুনানি কবে ধার্য করা রয়েছে, অর্ডার কপিতে কি কি উল্লেখ করা রয়েছে। তো বিস্তারিত চলুন। ভিডিওটি শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাথমিক 2022 সালের 11,700 প্রাথমিকের যে প্যানেল, সে প্যানেল প্রকাশিত হয়। সেখানে 9,533 জনের রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু এই প্যানেলের মধ্যে সুপ্রিম কোর্টের 29 জানুয়ারি 2024 তারিখের নির্দেশ মতো ডিএলএড 20-22 ক্যান্ডিডেটদের ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট কন্ডাক্ট করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং সেই ইন্টারভিউ প্রসেসে কারা কারা অংশগ্রহণ করেছিল, কারা কত মার্কস পেয়েছিল, সেই ডেটা সুপ্রিম কোর্টে তারা এফিডেভিট আকারে জমা করে। তো এর আগের বেঞ্চে 29 জানুয়ারি হিমা কোহলি ম্যাম তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই ডিএলএড 20-22 ক্যান্ডিডেটদের আপাতত ইন্টারভিউ প্রসেস যেন প্রাথমিক শিক্ষা পর্ষদ কন্ডাক্ট করে। তারপরে বেঞ্চ পরিবর্তন হয়। বর্তমানে মাননীয় বিচারপতি এএস বোপান্না এবং সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে শুনানি চলছে। তো সেই মামলায় ডিএলএড 20-22 ক্যান্ডিডেটদের এই মামলায় 15 মে 2024 তারিখ অর্থাৎ গতকালকে মাননীয় বিচারপতিরা কি কি নির্দেশ দিয়েছেন, অর্ডার কপির মধ্যে কি কি রয়েছে, বিস্তারিত আমরা দেখে নেব। তার আগে আমরা দেখে নেব সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই মামলার বর্তমান ডিটেলসটা। তো ডিএলএড 20-22 যে মামলাটির ডায়েরি নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি 21287/2023 পিটিশনার রয়েছেন সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক। ডায়েরি নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে, কেস নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে, এসএলপি নাম্বার আপনারা এখানে দেখতে পাবেন। প্রেজেন্ট এবং লাস্ট রেজিস্টার্ড হয়েছিল 15 মে 2024 তারিখে মাননীয় বিচারপতি এএস বোপান্না এবং মাননীয় বিচারপতি সঞ্জয় কুমারের যে বেঞ্চ, সেই বেঞ্চে। এই মামলাটি সিরিয়াল নাম্বার 14তে লিস্টেড হয়েছিল। গতকাল শুনানি হয়েছে বিস্তারিত, সেটা আমরা জানি ইতিমধ্যে। কি কি আপডেট উঠে এসেছে সেটাও অনেকটা জেনে গেছি। তো বর্তমান স্ট্যাটাস রয়েছে পেন্ডিং মোশন হিয়ারিং পর্যায়ে রয়েছে। তো চলুন সরাসরি আমরা ডিএলএড 20-22 এই মামলাটির অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা আমরা দেখে নিই। গতকাল অর্থাৎ 15 মে সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার 5-এ এই মামলাটি 14 নম্বর আইটেমের শুনানির জন্য উঠেছিল। যে মামলাটির এসএলপি নাম্বার 126660/2023-এর, যে মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে 11/4/2023 তারিখে পাস আউট হয়েছিল অর্থাৎ অর্ডার দিয়েছিল। যে মামলার ম্যাট নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি, যে মামলার পিটিশনার রয়েছে সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক। এই মামলার সঙ্গে অনেকগুলো আইএ ফাইল অ্যাডমিশন রয়েছে। এখানে পরপর আইএগুলো পরপর রয়েছে, এখানে কোনটা কোন পারপাস রয়েছে সেগুলো আমরা পরপর দেখতে পাচ্ছি। এখানে একটি ডায়েরি নাম্বার উল্লেখ করা রয়েছে, আরেকটি ডায়েরি নাম্বার এর সঙ্গে দুটো ডায়েরি নাম্বার বা দুটো এসএলপি এর সঙ্গে কানেক্টেড ম্যাটার হিসেবে রয়েছে। তো এই মামলাটি 15/5/2024 তারিখে শুনানি হয়েছে। মাননীয় বিচারপতি এএস বোপান্না এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চ। পিটিশনারদের পক্ষ থেকে কে কথা বলছিলেন, মূলত গতকাল কথা বলেছিলেন পিএস পাটুলিয়া স্যার কথা বলছিলেন, তাছাড়া দিব্যেন্দু চ্যাটার্জি স্যার ছিলেন। তা এরপর আমরা রেসপন্ডেন্টের পক্ষ থেকে কারা কারা কথা বলছিলেন দেখুন। পরপর অনেকগুলো লয়ার তারা রয়েছেন। রেসপন্ডেন্ট অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে দুজন লয়ার তারা কিন্তু কথা বলছিলেন। তো আমরা সরাসরি একদম অর্ডারের মূল বক্তব্যের দিকে চলে যাব। কি কি অর্ডার দিয়েছেন সেটা আমরা দেখে নেব। তো এখানে বলছে, আপন হিয়ারিং দ্য কাউন্সিল ফর দ্য কোর্ট মেড দ্য ফলোইং অর্ডার। সমস্ত পার্টিকে হিয়ারিং করার পর কোর্ট তার অর্ডারটা দিচ্ছেন। লিস্ট দ্য ম্যাটার অন 23/7/2024 তারিখ অর্থাৎ জুলাই মাসের 23 তারিখে গিয়ে এই মামলাটি পুনরায় শুনানির জন্য লিস্টেড করে দেওয়া হয়েছে। অর্ডার কপির মধ্যে তা পরিষ্কার উল্লেখ করে দিলেন মাননীয় বিচারপতিরা। এরপরে প্যারাগ্রাফে অর্ডারের মূল বক্তব্যটা লেখা রয়েছে অন দ্য সেই ডেট। সেই ডেটে কি করতে বলেছে, ইন এডিশন অফ এফিডেভিট হুইচ হ্যাজ অলরেডি বিন ফাইল বাই দ্য রেসপন্ডেন্ট বোর্ড। প্রাথমিক শিক্ষা পর্ষদের হিমা কোহলি ম্যামের নির্দেশ মতো তারা এফিডেভিট ফাইল জমা করেছিল। সেই এফিডেভিট ফাইলের মধ্যে ইন এডিশন নতুন ভাবে একটি সংযোজন সেখানে আনার কথা বলা হচ্ছে। সেই এডিশনের মধ্যে, সেই সংযুক্তির মধ্যে কি থাকবে, লিস্ট অফ পারসন মেনশন ইন প্যারাগ্রাফ নাম্বার 14E of affidavit dated 21/3/2024 তারিখ shall be also be kept ready। অর্থাৎ এর আগের বেঞ্চে মাননীয় বিচারপতি হিমা কোহলি ম্যাম তিনি 29 জানুয়ারি 2024 তারিখে যে অর্ডার দিয়েছিলেন যে ডিএলএড 20-22 ক্যান্ডিডেটদের তাদের সমস্ত মেরিট লিস্ট, তাদের সমস্ত নাম, তারা কে কত পেয়েছেন, কত ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টে কে কত পাচ্ছেন, ডিটেলসটা তারা এফিডেভিট আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তো সেই এফিডেভিট প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা 21 মার্চ 2024 তারিখে তারা সুপ্রিম কোর্টে জমা করে দিয়েছে। কিন্তু সেই এফিডেভিটের প্যারাগ্রাফ নাম্বার 14E, এই প্যারাগ্রাফের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটরা সেখানে অ্যাপিয়ার করেছিল, লিস্ট অফ পারসন মেনশন, সেখানে 20-22 ডিএলএড ক্যান্ডিডেট যত ক্যান্ডিডেট রয়েছেন প্রত্যেকের সেখানে লিস্ট সেখানে রাখার নির্দেশ দিচ্ছেন। আর এখানেই কিন্তু ডিএলএড 20-22 সেশনের ক্যান্ডিডেটদের কিন্তু জয়ের মেইন টার্নিং পয়েন্ট এটাই।
কেননা মাননীয় বিচারপতি এস বোপান্না মহাশয় তিনি কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেট যারা ইন্টারভিউতে অ্যাপিয়ার করেছেন তারা কে কত মার্কস পেয়েছেন ডিটেলসটা তাদের এফিডেভিটের মধ্যে সংযুক্ত করার নির্দেশ দিলেন। তো কেন এই সমস্ত ক্যান্ডিডেটের নামের সংযুক্তি করার নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি? তার কারণ এই সমস্ত ক্যান্ডিডেটরা কারা কতজন ক্যান্ডিডেট রয়েছেন সেখানে যথাযথভাবে তাদের মেরিট অনুসারে প্লেস দেওয়া হয়েছে কিনা বা সেই মেরিট লিস্টটা যথাযথভাবে প্রিপেয়ার করা হয়েছে কিনা সমস্ত বিষয়টা মাননীয় বিচারপতি তিনি কিন্তু খতিয়ে দেখবেন এবং এই ডিএলএড 2022 ক্যান্ডিডেটদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ কিন্তু দেওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে গেল। তিনি অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ দেবেন বলেই হয়তো এই সমস্ত ক্যান্ডিডেটের নাম মেনশন করার অর্ডার দিলেন। এই মুহূর্তে 2022 রিক্রুটমেন্ট প্রসেসে ডিএলএড 2022 সেশনের ক্যান্ডিডেটদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া বা রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করা শুধু সময়ের অপেক্ষা। সুপ্রিম কোর্ট খুব তাড়াতাড়ি তাদের নিয়োগ করার আশা করি অর্ডার দেবেন। খুব তাড়াতাড়ি তাদের বঞ্চনার অবসান ঘটতে চলেছে। গতদিন ডিএলএড 2022 সেশনের ক্যান্ডিডেটদের পক্ষ থেকে পিএস পাটুলিয়া স্যার অর্থাৎ পিটিশনারদের পক্ষ থেকে পিএস পাটুলিয়া স্যার তিনি কিন্তু বেশ কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন এবং খুবই ভালো আর্গুমেন্ট করেছিলেন। পিএস পাটুলিয়া স্যার পিটিশনারদের পক্ষে তিনি আরো বলেন 2022 যে রিক্রুটমেন্ট প্রসেস কবে কি কোন ডেটে কবে কি রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেছে কতজনের রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেছে অর্থাৎ 9533 জনের প্যানেলে তারা রিক্রুটমেন্ট প্রসেস করেছে 11700 রিক্রুটমেন্ট প্রসেসে তারা কন্ট্যাক্ট করা শুরু করেছিল। এই সমস্ত বিস্তারিতগুলো তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেন এবং তিনি বলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো হিমা কোহলি ম্যামের নির্দেশ মতো ডিএলএড 2022 ক্যান্ডিডেটের ইন্টারভিউ প্রসেস এবং অ্যাপটিটিউড টেস্ট কন্ডাক্ট করার নির্দেশ ছিল। সেই নির্দেশ মতো তারা সেই প্রসেসটা তারা কমপ্লিট করেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই লিস্ট তারা প্রকাশ করছে না বা সেই লিস্ট তারা সুপ্রিম কোর্টে জমা করছে না। তখন মাননীয় বিচারপতি এস বোপান্না তিনি বলেন যে আপনারা প্রাথমিক শিক্ষা পর্ষদকে বলেন যে আপনারা কেন লিস্ট জমা দিচ্ছেন না। তো পর্ষদের লয়ার তারা বলেন যে এই মুহূর্তে লিস্ট তারা কিছুটা কারণের জন্য দিতে চাইছেন না। তার মূল কারণ হিসেবে তারা যে যুক্তিগুলো খাড়া করেন যে এই ডিএলএড 2022 ক্যান্ডিডেটরা তারা আদৌ চাকরি পাবে কিনা সেই বিষয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। তাদের যে কোয়ালিফিকেশন সেই কোয়ালিফিকেশনে কোশ্চেন মার্ক রয়েছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের এলিজিবিলিটি নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছিল এবং সুপ্রিম কোর্টে এই সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাকচুয়াল এলিজিবল কিনা সেই বিষয়টা সবার প্রথমে ডিসাইড হবে। তারপরের স্টেপে আসবে তারা রিক্রুটমেন্ট পাওয়ার যোগ্য কিনা বা তাদের প্যানেলিস্ট জমা করা হবে কিনা। তারপরেই প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের লিস্ট প্রকাশ করতে পারে। তখন পিটিশনারের পক্ষ থেকে পিএস পাটুলিয়া স্যার তারা কিন্তু প্রবল আপত্তি তোলেন। তিনি আরো বলেন যে ডিএলএড 2022 ক্যান্ডিডেটদের পর্ষদ দ্বিচারিতা করছে। অর্থাৎ যখন রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছিল তখন সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মতো এই ডিএলএড 2022 ক্যান্ডিডেটকে তারা রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছিল। এই সমস্ত ক্যান্ডিডেটদের ডিএলএড করানোর দায়িত্ব একমাত্র প্রাথমিক শিক্ষা পর্ষদের, কিন্তু পর্ষদ তারা টাইম মতো তাদের পরীক্ষা নিতে পারেনি, রেজাল্ট বের করতে পারেনি। ফলে সিঙ্গেল বেঞ্চ যখন তাদের এই রিক্রুটমেন্ট প্রসেসে অংশ নেওয়ার সুযোগ দেয় তখন সেই নির্দেশটাকে মেনে তারা তাদেরকে সুযোগ দিয়েছিল এই রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করার। পর্ষদ যখন এই 2022 ডিএলএড ক্যান্ডিডেটদের প্যানেল প্রকাশ করতে বা প্যানেল জমা করতে তখন আপত্তি তোলে তখন মাননীয় বিচারপতি তারা কিন্তু অসন্তুষ্ট হন। তিনি বলেন যে আপনারা সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মতো আপনারা এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে রিল্যাক্সেশন দিয়ে আপনারা তাদেরকে বসতে দিয়েছেন, কিন্তু এখন বলছেন তারা এলিজিবল নয়, তাদের এলিজিবিলিটি নিয়ে প্রশ্নচিহ্ন তুলছেন। তো এভাবে শুনানির পর মাননীয় বিচারপতি তিনি বলেন যে আপনারা ডিএলএড 2022 ক্যান্ডিডেটকে নিয়ে যে মেরিট লিস্ট প্রস্তুত করেছেন বা যে ব্রেকআপ মার্কস আপনারা রেডি করেছেন বা কে কত মার্কস পেয়েছে যে লিস্ট প্রস্তুত করেছেন সেই লিস্ট কিন্তু আপনাদের সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। তো সেক্ষেত্রে পর্ষদ তার আবেদন জানায় যে ঠিক আছে আমরা সুপ্রিম কোর্টে জমা করব, কিন্তু সেটা মুখবন্ধ খামের মধ্যে করে জমা দেবো যাতে করে শুধুমাত্র বিচারপতিরাই দেখতে পারেন, যাতে সেটা করে পাবলিকলি না আসে। তখন পিটিশনারদের পক্ষে পিএস পাটুলিয়া স্যার তিনি আপত্তি তোলেন। তিনি বলেন যে কেন আপনারা শুধু মুখবন্ধ খামে কেন আপনারা জমা করবেন, আমরা সমস্ত লিস্টটা দেখতে চাই, সবার নাম সেখানে রয়েছে কিনা সে বিষয়টা দেখবো, সমস্ত বিষয়টা ডিটেলসটা ঠিকঠাক আছে কিনা সেই বিষয়টাও আমরা দেখতে চাই। পর্ষদ সেখানে আপত্তি তোলে যে না, পর্ষদ মেরিট লিস্ট এভাবে ওপেনলি দেওয়া যাবে না। তো এরপরে বিচারপতিরা এই সমস্ত লিস্ট ডিটেলস এই সমস্ত 2022 ক্যান্ডিডেটদের লিস্ট ডিটেলস সুপ্রিম কোর্টে জমা দেওয়ার নির্দেশ দেন এবং সেখানে যেখানে দেখা যাচ্ছে যে 9533 জনের যে কাট অফ নির্ধারণ করা হয়েছিল সেই কাট অফের ঊর্ধ্বে কতজন রয়েছে এবং কাট অফের নিচে কতজন রয়েছে সেই বিষয়টাও যথাযথভাবে মেনশন তিনি করতে বলেছেন। তো অর্ডার কপিতেও কিন্তু মাননীয় বিচারপতি সেই নির্দেশই দিয়েছেন, সেই লিস্ট কিন্তু জমা করার নির্দেশ দিয়েছেন, মেনশন করার নির্দেশ দিয়েছেন 14E তার এফিডেভিটের মধ্যে। তো পরবর্তী শুনানি 23শে জুলাই 2024 তারিখে পরবর্তী শুনানির জন্য উঠতে চলেছে এই মামলাটি। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।